দর্শক আপনাদের স্বাগত ওয়ার্ল্ড অ্যান্ড স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জীবন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে বাংলাদেশ ব্যাংক একটি রুলের শিথিল করেছে। বিনিয়োগকারীদের জন্য কিছু আইন কানুন শিথিল করেছে, কিছু সুবিধা বাড়িয়েছে। কি কি সুবিধা বাড়িয়েছে সেগুলোই আজকে আমরা জানবো। প্রথমত আমরা যদি দেখি যে আমাদের যে এখানে বিদেশিরা যেখানে বিনিয়োগ করেন, তারা যখন এই বিনিয়োগটা তাদের দেশে ফেরত নিয়ে যান, এটা হতে পারে তাদের মানে সেল প্রসিডস, তারা যেটা প্রফিট করেছে বা তারা যেটা বিনিয়োগ করেছে তারা পুরোটাই যদি তারা নিয়ে যেতে চান, তাদের দেশে যখন ফিরিয়ে নিতে চান, তখন আমাদের কিছু রেস্ট্রিকশন আছে, অনেক ধরনের প্রসেস আছে, ব্যুরোক্রেটিক প্রসেস, যে কারণে তারা এই ফিরিয়ে নেওয়াটা খুব কঠিন করে তোলার জন্য এই প্রসেসগুলো দেওয়া হয়েছে। এবং সেখানে কিছু লিমিট ছিল। অর্থাৎ আপনি যদি বিদেশি বিনিয়োগকারীরা 10 কোটি টাকা পর্যন্ত তারা যদি নিতে হতো, 10 কোটি টাকার উপরে, তাহলে তাদেরকে বাংলাদেশ ব্যাংকের কাছে যেতে হতো অ্যাপ্রুভালের জন্য। তো এটা একটি লম্বা প্রসেস হয়ে যায়। এখন বাংলাদেশ ব্যাংক যেটি করেছে যে 10 কোটি টাকা না, এটি 100 কোটি টাকা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের কাছে নিতে হবে, কোনো পারমিশন, প্রায়র অ্যাপ্রুভাল নিতে হবে না। যেটি রিলেভেন্ট ব্যাংক তারা নিজেরাই এটি প্রসেস করে পাঠিয়ে দিতে পারবে। অর্থাৎ এখন আপনার বিনিয়োগকারীদের জন্য এক্সিটটা অনেক সুবিধা করে দিল বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ আপনি সহজেই আপনার একটি বড় সিলিংটা বড় করে দেয়া মানে আপনার বড় একটা স্পেস দিল, আপনার ডকুমেন্টেশন অনেক কমিয়ে দিল, আপনার ট্রানজ্যাকশন টাইম অনেক কমিয়ে দিল। এটি বড় ধরনের একটি মানে এক্সিট সুবিধা বিনিয়োগকারীদের জন্য। এবং এই সুবিধাটি দেয়া হলো, এর সাথে এই যে 100 কোটি টাকা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভাল নিতে হবে না, তাহলে এখানে তো সে কি ধরনের রিস্ক থাকতে পারে, সেই রিস্কগুলো বাংলাদেশ ব্যাংক কীভাবে মিনিমাইজ করেছে। এখানে যেটা হয় যে আপনি হয়তো 1 টাকার শেয়ার 10,000 টাকা দেখিয়ে বেশি টাকা বাংলাদেশ থেকে বের করে নিয়ে যেতে পারেন, এটি একটি রিস্ক ফ্যাক্টর। সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কাছে যখন আসে, বাংলাদেশ ব্যাংক কিন্তু এটা আবার মার্কেট বেসড ভ্যালুয়েশন করে। মার্কেটের সঙ্গে সে যেই শেয়ারটা যেই দামে তারা বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে, সেটি কতটুকু ঠিক আছে, সেগুলো কিন্তু একটা থার্ড আই সেখানে দেখা যায়। কিন্তু এখন যেহেতু বাংলাদেশ ব্যাংকের কাছে যাচ্ছেই না, ব্যাংক নিজেই সেটি প্রসেস করতে পারছে, ব্যাংকে সেই পাওয়ারটা দেয়া হচ্ছে। সেক্ষেত্রে ট্রান্সপারেন্সিটা এনশিওর করার জন্য বাংলাদেশ ব্যাংক যেটি বলছে যে তাদের একটি কমিটি থাকতে হবে, যেই কমিটিতে তারা যেটা করবে যে একজন ছোট ট্রানজ্যাকশনের জন্য চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, তাকে হেড করে একটি কমিটি থাকবে, তারা তার ভ্যালুয়েশনগুলো করবে। এবং আরেকটি হলো যেটি হলো 1 বিলিয়ন অর্থাৎ 100 কোটি টাকার যেই ট্রানজ্যাকশন, সেখানে চিফ এক্সিকিউটিভ অফিসার অর্থাৎ সিইও ওই ব্যাংকের, তাকে হেড করে একটি কমিটি থাকবে। এবং অবশ্যই সেখানে একটি ইন্ডিপেন্ডেন্ট ভ্যালুয়েশন থাকবে। এরা তো অবশ্যই এটি রিচেক করবে, কিন্তু একটি ইন্ডিপেন্ডেন্ট ভ্যালুয়েশন কোম্পানি দিয়ে সে অতিরিক্ত দাম দেখিয়ে বেশি টাকা বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে কিনা সেটি চেক করার জন্য একটি ইন্ডিপেন্ডেন্ট ভ্যালুয়েশন কোম্পানি থেকে ভ্যালুয়েশন করাতে হবে, এবং সেটি আবার পর্যবেক্ষণ করবে এই কমিটিগুলো। এবং এটি আরও একটি সুবিধা হলো যে বাংলাদেশ ব্যাংক বলছে যে যেই ট্রানজ্যাকশন লিমিট যদি 1 কোটি টাকার মধ্যে হয়, তাহলে কিন্তু এই ধরনের কোনো ইন্ডিপেন্ডেন্ট ভ্যালুয়েশন রিপোর্টেরও প্রয়োজন হবে না, অর্থাৎ এমনিতেই এটা পাঠিয়ে দিতে পারবে। তো এটি একটি বড় ধরনের আসলে সুযোগ বিনিয়োগকারীদের জন্য। তো এটির ক্ষেত্রে যেটা সবচাইতে বেশি যেটা রিস্ক ফ্যাক্টর, সেটি হলো যে শেয়ারের ওভার ভ্যালুয়েশন হওয়ার সুযোগ থাকে, যেটি এখন ব্যাংকের উপর বর্তাচ্ছে। ব্যাংক কতটুকু সেটি পর্যবেক্ষণ করবে। এবং একই সাথে বাংলাদেশ ব্যাংক কিন্তু ট্রানজ্যাকশনের টাইম, যেটি একটা দীর্ঘ সময়ের আগে ব্যাপার ছিল,
ছিল। আমরা কিন্তু এর আগে দেখেছি যে যখন আমাদের ডলার ক্রাইসিস ছিল 1 বছর 2 বছর আগেও, তখনও কিন্তু আমরা দেখেছি অনেক এয়ারলাইন্স কোম্পানি কিন্তু তাদের প্রফিট বা সেল প্রসিড যেটা তারা টিকিট বিক্রি করেছে, টিকিট বিক্রির টাকা কিন্তু তারা তাদের দেশে নিতে পারছিল না, কারণ আমাদের এখানে ডলার ক্রাইসিসের কারণে বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্ন ধরনের ব্যারিয়ার দিয়ে রাখা হয়েছিল। তো এরকম ক্ষেত্রে এবং লম্বা সময় 6 মাস 7 মাস ধরে তারা কিন্তু টাকা নিতে পারছিল না। তো এইখানে ডকুমেন্টেশনের প্রসেসও লাগতো এরকম 5-6 মাস করে। বিশেষ করে আমরা যদি ফরেন এয়ারলাইন্সগুলোর সঙ্গে কথা বলি, যেহেতু তাদের ফ্রিকুয়েন্টলি তাদের টিকেটের যে সেল প্রসিড সেটা তাকে পাঠাতে হয়, সো তারা যেটা কমপ্লেন করে থাকে যে এখানে হিউজ ডকুমেন্টেশনের প্রয়োজন হয়, লম্বা সময়ের প্রয়োজন হয়, সেটা তাদেরকে কিন্তু ডিসকারেজ করে বাংলাদেশে অপারেট করতে। তো এইখানে বাংলাদেশ ব্যাংক যেটি করছে যে ট্রানজ্যাকশানের টাইম লিমিটটাও সেট করে দিয়েছে যে ম্যাক্সিমাম 45 ডেজের মধ্যে এই ট্রানজ্যাকশানটা সম্পন্ন করতে হবে, এবং এবং যেই ব্যাংক এটি প্রসেস করবে সে কিন্তু এটি যারা নিজেরাই প্রসেস করতে পারবে যেই অ্যামাউন্টটা, তারা কিন্তু 5 দিনের মধ্যেই সেটি করতে হবে। এবং সর্বশেষ তাদের যে ফুল প্রসেসে যে ভ্যালুয়েশন, বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভাল, যেখানে যেখানে অ্যাপ্রুভাল লাগবে সেখানে অ্যাপ্রুভাল বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যালুয়েশন করে, এই সমস্ত প্রসেসটা কিন্তু তাকে 45 ডেজের মধ্যে সম্পন্ন করতে হবে। তাহলে সেটি একটি বড় রিলিফ। যখন বাংলাদেশ ব্যাংক একটা টাইমলাইন দিয়ে দেয় তখন কিন্তু আপনার অনেক কিছু আরো সহজ হয়ে যায়। এখন আসি যে এই যে মানে অনেক বেশি লিবারেল হলো বাংলাদেশ ব্যাংক, সেটি আসলে কেন করা হলো? সেটি আমরা যদি দেখি আমাদের যে কোনো দেশের আমরা কেন এত রেস্ট্রিক্টেড থাকি, আমাদের এত লিমিট দেওয়ার প্রয়োজন কেন? যে দেশগুলো আসলে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ একটু লিমিটেড থাকে, সেই সব দেশ সাধারণত যেটি করে যে বাইরে টাকা নেওয়ার ক্ষেত্রে একটু রেস্ট্রিকটিভ থাকে। কেন থাকে? এই যে বিনিয়োগকারীরা যখন বাংলাদেশ থেকে টাকা তাদের দেশে অন্য দেশে নিয়ে যাবে, তখন সেটি কিন্তু ডিরেক্টলি হিট করবে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভকে, কারণ সেটি তো সে টাকা বাইরে নিয়ে যাবে না, টাকাটা ডলারে কনভার্ট করে এই ডলারটা নিয়ে যাবে। তো ডলার আসলে এটি সরকারি প্রপার্টি, বা বাংলাদেশ ব্যাংকের কাছে থাকে, বাংলাদেশ ব্যাংক এই ডলারের অথরিটি। তো এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে তখন একটা হিট হয় বা প্রেশার পড়ে। এখন আমাদের যদি রিজার্ভ পর্যাপ্ত না থাকে, তখন কিন্তু আমরা যেটা করি যে আমরা আউটফ্লোটাকে ডিসকারেজ করি, ইনফ্লোটাকে এনকারেজ করি। কিন্তু যখন আমাদের ক্যাপাসিটি বাড়বে, এখন যদি আপনি আউটফ্লো করতে না দেন, তাহলে যেটা হয় যে সেই দেশে কিন্তু বিনিয়োগকারীরা খুব একটা আসে না। কারণ বিনিয়োগকারী অর্থাৎ বিদেশি বিনিয়োগকারীরা খুব একটা আসে না, কারণ বিনিয়োগকারী কোথায় যায়? যেখানে সে একটা বিনিয়োগ করে খুব সহজে তার বিনিয়োগটা যে কোনো সময় তার, আপনি নিজেই যদি আপনি যেটা ইনভেস্ট করলেন, আপনার ইনভেস্টমেন্ট 1 বছর পর 2 বছর পর একটা দেশের পলিসি চেঞ্জ হতে পারে, যেই পলিসি আপনার বিজনেসের সঙ্গে অ্যাডজাস্ট করছে না, আপনি যেই চিন্তা করে এসেছিলেন সেই চিন্তার সঙ্গে এই দেশে কোনো কারণে হচ্ছে না, তখন কিন্তু আপনি ফ্রিকুয়েন্টলি যদি আপনি আবার এই টাকাটা ফেরত নেওয়ার অপশন থাকে, তাহলে কিন্তু বিনিয়োগকারীরা এখানে আসতে দ্বিধান্বিত হয় না। তো আমরা যেটা দেখেছি যে আমাদের বাংলাদেশের সবসময়ই আমরা যেহেতু রিজার্ভ সংকট, আমরা পর্যাপ্ত রিজার্ভ, আমরা গত 5-6 বছর ধরেই আসলে আমরা একটা মোটামুটি ভারসাম্যপূর্ণ রিজার্ভ নিয়েছিলাম, এবং আমরা দেখেছি যখন আমাদের দেশে ক্রাইসিস হয় তখন কিন্তু আমরা রিজার্ভ নিয়ে খুব সংকটে পড়ে যাই, খুব দ্রুত রিজার্ভ ক্ষয় হয়ে যায়, এবং আমাদের ইম্পোর্ট, যেহেতু আমাদের সবচেয়ে বেশি রিজার্ভের প্রয়োজন, যেহেতু আমরা ইম্পোর্ট বেসড কান্ট্রি, আমাদের তেল ইম্পোর্ট করতে হয়, এনার্জি সব ইম্পোর্ট করতে হয়, ফুড ইম্পোর্ট করতে হয়, সে কারণে আমাদের রিজার্ভটা অনেক বেশি, পর্যাপ্ত রিজার্ভ থাকা প্রয়োজন। কিন্তু এই যে লিবারেল হওয়াটা, সেটি কিন্তু অনেক বড় একটি দাবি ছিল। অনেক দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করছিলাম যে লিবারেল হওয়ার জন্য, আউটফ্লোটাকে লিবারেল করে দেওয়ার জন্য, যাতে করে যত বেশি আউটফ্লো লিবারেল হবে, ইনফ্লোটা তত বেশি হবে, অর্থাৎ বিনিয়োগকারীরা তখন খুব সহজে এখানে বিনিয়োগ করতে আসবে, এবং তখন কিন্তু রিজার্ভের উপরও এটার প্রভাব পড়বে। অর্থাৎ বিনিয়োগকারী যখন দেখবে আমি এই দেশে সহজে টাকা নিতে পারি, আবার আমার প্রয়োজনে আমি টাকাটা বের করে নিতে পারি, চলে যেতে পারি, এক্সিট পলিসিটা যখন অনেক বেশি স্মুথ থাকে, অনেক বেশি সিম্পল থাকে, তখন বিদেশি বিনিয়োগও আকৃষ্ট হয়। তো আমরা যেহেতু এর আগে আমাদের রিজার্ভ সংকটের কারণে বাংলাদেশ খুব বেশি রেস্ট্রিকটিভ ছিল, যে কারণে কিন্তু আমাদের ফরেন ইনভেস্টমেন্টও কিন্তু খুব স্লো ছিল।
তো আমরা সবসময় আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংক অনেক দিন ধরেই কাজ করছে যে রিজার্ভ বিল্ড আপ করে আমরা একটু লিবারেল হব, সেই সময়টা এখন এসেছে। এখন আমরা দেখছি যে আস্তে আস্তে বাংলাদেশ ব্যাংক আসলে লিবারেল হচ্ছে, যে যাতে ফরেন ইনভেস্টররা এখান থেকে সহজেই টাকা নিয়ে যেতে পারেন, এবং তাহলে যেটা হবে যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টকে আমরা খুব দ্রুতই এখানে বাংলাদেশের একটা বড় হাব হিসেবে পরিচিত করতে পারবো। সেটি আসলে বাংলাদেশ গভর্নমেন্টের উদ্দেশ্য, যে কারণে আসলে এই সিলিংটা বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।